দিনাজপুরে ভবেশ চন্দ্রের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি, প্রকৃত কারণ জানতে চায় পরিবার, সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা। এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। ছয় দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। তাদের ডিপ্লোমার সার্টিফিকেটটুকু নেই, তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে? আমরা যে পর্যন্ত আমরা আন্দোলনে সফল হতে পারবো না, এ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। নরসিংদীতে এনআইডি ও জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি, টাকা দিলে 7 দিনেই বানিয়ে দিচ্ছে অসাধু চক্র, জড়িত ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটররা। ওই জায়গায় দিচ্ছে করার জন্য ওইখান থেকে কাগজপত্র রেডি করে তারপর পাঠাইছি নগর দোকান থেকে। নিবন্ধনের জন্য 2,500 টাকা দিতে হবে, এরপরে আধিকারিকের জন্য দিব 8,000 টাকা। অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট না থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বন্ধ অপারেশন কার্যক্রম, বেসরকারি প্রতিষ্ঠানে ছুটছেন রোগীরা। অ্যানেস্থেশিয়া ডাক্তার নাই, যার কারণে এখানে অনেক বড় বড় অপারেশন হচ্ছে না। দিন মজুর দিন আনি দিন খাই, টাকা পাবো কোথায়? পাবলিক ক্লিনিকে যাব। দর্শনার্থীদের কোলাহলে মুখর কিশোরগঞ্জের বৈশাখী মেলা, বাঙালি ঐতিহ্য রক্ষার উদ্যোগ। আমাদের এখানে প্রতি বছরই বৈশাখী মেলা হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করে এবং এখন এটা বাঙালি ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দিনাজপুরের বিরলে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। বাড়ি থেকে ডেকে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ভবেশ কিভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সেই কারণ জানতে চায় স্বজনরা। ভারতীয় মিডিয়ায় তাকে বাড়ি থেকে তুলে নেয়ার কথা বলা হলেও পরিবারের সদস্যরা বলছেন ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয়া যুবকরা তার পূর্ব পরিচিত। এদিকে ভবেশের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণের নেতৃবৃন্দরা। কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর তার পরিবারকে সমবেদনা জানাতে বিরলের বাসুদেবপুর এলাকার বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড়। খোঁজখবর নিচ্ছেন বিভিন্ন সংগঠন ও প্রশাসনের লোকজনও। ভবেশের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তারা। ভবেশের স্ত্রী জানান, বৃহস্পতিবার বিকেলে এলাকার রতন, আতিক, রুবেল সহ কয়েকজন যুবক ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয়। আগে থেকেই তাদের বাড়িতে যাওয়া আসা ছিল। রতনের কাছ থেকে ভবেশ সুদে 25,000 টাকা ধার নিয়েছিলেন। রাতে রতন ফোনে ভবেশের অসুস্থতার কথা জানায় পরিবারকে। ওতর নাম 3 জন কিন্তু বাইরে থাকেন, আর একজন কিন্তু বাড়ির ভিতরে ঢুকে আবার চাচা, যখন চাচা কইছে তখন বাড়িওয়ালা কিন্তু খুঁজে দিয়েছে। তখন আমি তো খেয়ে দিয়েছি, এক জায়গায় বেরবা যাবো, কোনটা বেরবা যাবেন, ওইটার উত্তর দিল নাই বাড়িওয়ালা। স্বজনরা ঘটনাস্থলে গেলে ভবেশকে অচেতন অবস্থায় ভ্যানে শোয়ানো দেখতে পান। পরে দিনাজপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবেশের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চায় তার পরিবার। কথা হচ্ছে, একটা সুস্থ সাহী মানুষকে 5টা বা 6টার দিকে নিয়ে গেল, 2 ঘন্টার পরে যে একটা মানুষ এমন অবস্থা, তো অবশ্যই একটা কারণ থাকতে পারে। জাস্ট আমি এই কারণটা জানতে চাচ্ছি যে এখানে কোনো ফিজিক্যাল টর্চার হয়েছে বা মেন্টালি টর্চার হয়েছে, বা আসলে সত্যি ঘটনাটা কি। এদিকে ফুলবাড়ি বাজার এলাকার দোকানদার হাবিবুর রহমান জানান, বাড়ি থেকে বের হওয়ার পর তার দোকান থেকে বিড়ি কেনেন ভবেশ। পরে স্বাভাবিকভাবে রতন, রুবেলদের সাথে মোটরসাইকেলে চলে যান। এর কয়েক ঘন্টা পরেই ভবেশের অসুস্থতার কথা জানতে পারে পরিবার। ভবেশ আমি দেখছি আমার দোকানে এসে বিড়ি নিছে 1 প্যাকেট। ওনারা এক মোটরসাইকেলে 3 জন, উনি মিডিলে ছিল আর 2 জন ছিল, একজন পিছনে আর একজন গাড়ি ধরে চলে গেছে। অসুস্থ ভবেশকে ভ্যানে করে নেওয়া হয় ফুলবাড়ি বাজারে। পল্লী চিকিৎসক কৃষ্ণচন্দ্র তার স্বাস্থ্য পরীক্ষা করেন। অবস্থা গুরুতর দেখে তাকে দিনাজপুর মেডিকেলে নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় রতন, আতিক, রুবেল ও মুন্নাও সেখানে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তো যখন দেখি তখন ওই বেহুশ অবস্থায় আছে, আমি এখানে প্রেশারটা দেখলাম যে প্রেশার ঢুকলো, আমি বললাম যে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যান।
পাশে দিয়েছে আতিয়ার আতিক আর এই রতন তেল ঘুষেছে পাও। প্রাথমিকভাবে ভবেশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। হাসপাতালে কার্যক্রম শেষে ভিকটিমের পরিবার মৃতদেহ গ্রহণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবেশের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফাউন্ডেশনের স্থানীয় নেতারা। সাম্প্রদায়িক কোনো ঘটনা না, এটা যদি কেউ সাম্প্রদায়িক ঘটনা বলে থাকে, ইস্যু করে থাকে, তাহলে এটা মিথ্যা কথা হবে এবং ভুল হবে। দিনাজপুর মেডিকেলে ভবেশের মরদেহের ময়নাতদন্ত হয়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক বাড়ি থেকে ডেকে নেওয়া যুবকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী 23 এপ্রিল হবে মামলার শুনানি। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে দিন ধার্য করা হয়। এ সময় প্রধান আসামি হিটু শেখ সহ অন্য আসামিদেরকেও হাজির করা হয়। আদালতে অভিযোগপত্রের গ্রহণ সংক্রান্ত আমলি বিষয়ে শুনানির পর এই দিন ধার্য করেন বিচারক এম জাহিদ হাসান। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হলো। প্রতিবেদনে বর্ণিত 164 ধারায় জবানবন্দিতে প্রধান আসামি হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলের শুনানির জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান নথি প্যারিউজ করে পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 23/4/2025 তারিখে চার্জের জন্য দিন ধার্য করেছেন। 48 ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। 6 দফা দাবি আদায়ে টানা 5ম দিনের মতো দেশব্যাপী আন্দোলন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে মহাসমাবেশের ঘোষণা দিয়ে ঢাকা জেলার কারিগরি শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওয়ের নতুন সড়কে। দুপুর 12টার মধ্যে তারা অবস্থান নেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সরকারি বেসরকারি সহ 20টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। দাবি করেন 10ম গ্রেডের। ওরা তো আসলে আমাদের কি পড়াবে, ওরা আমাদের প্র্যাকটিক্যালগুলো কিভাবে করাবে? আমরা একটা টেকনিক্যাল স্টুডেন্ট, আমরা বই পড়ি, প্র্যাকটিক্যাল করি, তারপরে ডিপ্লোমা করি। আমাদের ক্লাস করি লাভটা কি হবে? কারণ আমরা ক্লাস করব, পরীক্ষা দেবো, সবকিছু আমরা সার্টিফিকেটও পাবো, দিন শেষে আমরা রাস্তা ঘুরবো। আমরা 4 বছর কষ্ট করতেছি, আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে। যদি আমি 10ম গ্রেডে যদি চাকরিটা নাই পাই, আমার বাবা মাকে আমি কি দিব? আন্দোলনকারীরা বলেন সমর্থন না দিয়ে বুয়েটের শিক্ষার্থীরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা পলিটেকনিকের জন্য অপমানজনক। আমরা নাকি ইলেকট্রিশিয়ান, তাহলে তারা কেন এখন ইলেকট্রিশিয়ানদের 10ম গ্রেডে ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা দিতে চাচ্ছে? কেন বুয়েটরা এত 9ম গ্রেড থাকতে তারা কেন 10ম গ্রেডের উপরে নজর দিল? ভার্সিটিতে ভর্তি হয়েছেন কেন? ডিরেক্ট পলিটেকনিক্যাল আইসা ভর্তি হইতেন। আপনারা বুয়েট, কোয়েট, রুয়েট, চুয়েট এগুলোতে তো আমরা, আমাদের তো ভর্তি পরীক্ষার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ঢাকা ছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় মহাসমাবেশে অংশ নেয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশ হয় সিরাজগঞ্জ, কুমিল্লা, খুলনা ও কুষ্টিয়ায়। আশ্বাসের নামে শিক্ষার্থীদের সাথে সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করা হয়। যারা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাবের যন্ত্রপাতি দায়িত্ব নিবে, তারা হচ্ছে যন্ত্রপাতি গুছাবে, এই দায়িত্ব নিবে, তারা জানা সত্ত্বেও তারা হচ্ছে এই পদে ঢোকার পরে তারা এখন হচ্ছে আমাদের সেক্টরটাকে বিতর্কিত করছে। ইন্সট্রাক্টর রয়েছে, তারা আসে জেনারেল থেকে, তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত না হয়ে আমাদেরকে যে ল্যাব ক্লাসগুলো নিবে, তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে? অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করার দাবিও জানান শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় 4 জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের 16 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জুলাই আন্দোলনে শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতৃত্বে
হামলা ও গুলি চালানো হয়। এ সময় গুলিতে সাদ আল আফনান, কাউসার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি মারা যান। গুলিবিদ্ধ হন 200-রও বেশি শিক্ষার্থী। এ ঘটনায় আওয়ামী লীগের প্রায় ৩৫০০ নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা এবং বিস্ফোরক আইনে মামলা হয়। এর মধ্যে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ই আগস্ট ছাত্র জনতার উপর ঘটনায় মামলার আসামি দক্ষিণ হামসাদি ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম এবং পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন সহ ৬ জনকে আমরা গ্রেফতার করেছি এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করেছি। মাত্র ৩,০০০ টাকায় করা হচ্ছে জন্ম নিবন্ধন, ৭,০০০ টাকায় মিলছে ভোটার আইডি কার্ড। টাকা পরিশোধের ১ সপ্তাহের মধ্যেই হাতে চলে আসছে সনদ কিংবা এনআইডি। এমনটাই ঘটছে নরসিংদীতে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন জাকির হোসেন নামে একটি স্টুডিও মালিক। চক্রের সাথে জড়িত প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর। নাকের ডগায় নাগরিক সনদ নিয়ে জালিয়াতি চললেও কিছুই জানেন না, দাবি ঊর্ধ্বতন কর্মকর্তারা। নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার আইডি কার্ড করতে এসেছেন বাদোয়ারচর এলাকার আশরাফুল ইসলাম। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেই ধরা পড়ে অসঙ্গতি। তার জন্ম নিবন্ধন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের, কিন্তু এমনটা হলো কিভাবে? আম্মু এক জায়গায় দিছে করার জন্য ওইখান থেকে কাগজপত্র রেডি করে তারপর পাঠাইছি। আশিনগর দোকান থেকে চিনা পরিচিত লোক জাকির ভাইয়ের কাছে দিছি, উনি বলতে পারবে শিওর। শহরের আরশিনগরে জান্নাত স্টুডিওর মালিক জাকির হোসেনের কাছে যায় টিম যমুনা। পরিচয় গোপন করে জানতে চায় ঠিক কোন কোন সনদ তৈরি করে দিতে পারেন জাকির। নিবন্ধনের জন্য ২,৫০০ টাকা দিতে হবে, এরপরে আইডি কার্ডের জন্য দিব ৮,০০০ টাকা, ১০,৫০০ টাকা। যেটা লাগে তাইব, যেটা তো করুন যায় আর কি আমরা দিব। জেলার ভিতরে যে করাই বলা তাই মনে দুই বেলা বলা যেতে পারি আমরা আনাই দিব। কিছু নাই আগে লেখা। জন্ম নিবন্ধন করতে জাকিরকে ৩,০০০ টাকা দিই আমরা। ৭ দিন পর হাতে আসে সেই নিবন্ধন, যা রেজিস্ট্রেশন হয়েছে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন থেকে। সনদটি আসল কিনা তা যাচাই করতে গেলে কম্পিউটার অপারেটরের উপর দায় চাপিয়ে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলামিন। একই বক্তব্য ইউপি চেয়ারম্যানেরও। এটাই আসলে কাজটা আমাদের হিসাব সহকারী করে। ইয়াটা হয়েছে আপনার, আমি তো বদলিয়ে কিছুদিন আগে আসছি, সহকারী হলো পাসওয়ার্ডটা ওনার কাছে আছে আর কি, তো উনি এটা সংরক্ষণে রাখে। কাজটা মূলত সচিব করার কথা, তো সচিব সহকারী অপারেটরকে এটা কাজ করতে দিচ্ছে। আর সচিবের নামে পাসওয়ার্ড থাকে, আমার নামে পাসওয়ার্ড থাকে, তো দুইটা পাসওয়ার্ডই সেবা দেওয়ার স্বার্থে এটা দিতে হয় যে জন্ম নিবন্ধন করে। কিন্তু সে যে এরকম এখানে ঝামেলা বা সে যে এই কাজটা করছে এটা তো আসলে আমি বিষয়টা অবগত না। ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরের কাছে জানতে চাই ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন তৈরি করা হলো কিভাবে। প্রশ্ন শুনে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন অভিযুক্ত অপারেটর। এই যে মোহাম্মদ ইউনুস, এটা তো আপনার এখানে আসে নাই, এটা তো নরসিংদী শহরের একটি দোকান থেকে করা হয়েছে, তো এইটা কিভাবে আপনি অনুমোদন দিয়েছেন? না, ওনার নানির বাড়ি হয়েছে আপনার শিমুলিয়াতে, ঠিক আছে? নানির বাড়ি হচ্ছে শিমুলিয়াতে, ওনার নানির বাড়ির লোকজন এসে আমার কাছে ডকুমেন্টস জমা দিয়েছে, আমরা করাই দিয়েছি। গিয়েছেন আপনি নানির বাড়ি? না, ওনার আমার পরিচিত আর কি, ওনার ডকুমেন্টস নিয়ে আসছে ওনার নানির বাড়ি এখানে, এই জন্য আমরা এখান থেকে ডকুমেন্টস করাই দিয়েছি। আবারও আরশিনগরের সেই জান্নাত স্টুডিওতে টিম যমুনা। জাকির হোসেনের কাছ থেকে জানতে চাই চক্রের বাকিদের সম্পর্কে। কার মাধ্যমে করতেছেন? এই বিষয়টা জানে বললি, হ্যাঁ এলে জানে, এলে করতে দিছি। এ ব্যাপারে আমার আমার পেশাও না নেশাও নাই। ভুয়া সনদ তৈরির চক্রের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন স্বয়ং ইউএনও। তথ্যের অসঙ্গতি এবং একই ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধনের কারণে নানা জটিলতার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। এর আগে আমার কাছে আসলে এরকম কোনো অভিযোগ আসেনি। আমরা আপনার অভিযোগটা পেলাম, অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে তাদেরকে অবশ্যই লিখিতভাবে অবহিত করব এবং আমরা তাদের কাছে সুস্পষ্টভাবে কারণ জানতে চাইব। জন্ম নিবন্ধন আসলে মানুষ যে কোনো জায়গা থেকে করে ফেলছে। আমরা জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন একটা আবশ্যক ডকুমেন্টস হিসেবে দেখি, অনলাইন জন্ম নিবন্ধন। এইটার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে জন্ম নিবন্ধনটা তার করা হয়েছে তার বাপ দাদার বাড়ি কিংবা তার স্থায়ী ঠিকানা, জন্মস্থান সবই নরসিংদীতে হওয়ার সাপেক্ষেও দেশের অন্য অন্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেটা বরিশাল, চিটাগাং বা রংপুর, ঠাকুরগাঁও, বিভিন্ন অঞ্চল থেকে। নিবন্ধকের কার্যালয় ব্যতীত অন্য কোথাও থেকে জন্ম নিবন্ধন তৈরির সুযোগ নেই বলে জানালেন স্থানীয় সরকারের উপপরিচালক।
এই ধরনের যদি কোনো কার্যক্রম ঘটে থাকে, যে কোনো ধরনের কোনো কম্পিউটারের দোকান, ফটোকপির দোকান, সেটা অবশ্যই একটা আইন অনুযায়ী একটা অপরাধ। আর আমাদের এই বিষয়টা আমরা মোটেও অবগত ছিলাম না। বিশেষ করে আমি কখনো এই ধরনের কোনো অভিযোগ পাইনি। আজকেই প্রথম যেহেতু আপনার কাছ থেকে এটা শুনলাম, আমরা অনতিবিলম্বে এই বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। অপারেটরদের সাথে যোগাযোগের কারণে শুধু নরসিংদী নয়, দেশের যে কোনো উপজেলা থেকেই সনদ কিংবা আইডি কার্ড করে দিতে পারেন জাকির। অবিলম্বে এই চক্রকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আশুলিয়া স্ত্রীকে হত্যার পর মৃতদেহের শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভোরে টঙ্গাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী নুরানী আক্তারকে হত্যা করে পিকআপ চালক স্বামী শাহিন খন্দকার। এরপর মরদেহে আগুন দিয়ে পালিয়ে যায় শাহিন। বিষয়টি টের পেয়ে আগুন নেভায় প্রতিবেশীরা। এরপর নেওয়া হয় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। অভিযুক্ত শাহিনকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। নিহত নুরানী আক্তার স্থানীয় ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় কাজ করতেন। এদিকে রূপগঞ্জে গৃহবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর অভিযোগে স্বামী ও শাশুড়িকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অনলাইন জুয়া খেলতে বাধা দেয় গৃহবধূ লামিয়াকে মারধর করে স্বামী শাওন। অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে গৃহবধূ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হামলার ভয়ে পালানোর চেষ্টা করে স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমা। গৃহবধূর শ্বশুর তারা মিয়াও পলাতক। এই ঘটনায় রূপগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন নিহতের বাবা। চাঁদপুরে পৌর টোল আদায়ে বন্ধের দাবিতে সড়কে বিক্ষোভ করেছে সিএনজি চালক ও শ্রমিকরা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর কুমিল্লা মহাসড়ক অবরোধ করে তারা। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বক্তারা বলেন, 5 আগস্টের পর বন্ধ থাকলেও গেল 1 সপ্তাহ ধরে জেলার বিভিন্ন স্থানে পৌর টোল আদায় করছে কর্তৃপক্ষ। অথচ সুবিধাজনক স্থানে সিএনজির জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই। এ সময় কয়েকটি দাবি উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান বিক্ষোভকারীরা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় সিএনজি চালক ও শ্রমিকরা। একই স্থানে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত নড়িয়া পৌর শহরে 144 ধারা বলবৎ থাকবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। বলেন, পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পৌর শহরে 144 ধারা জারি করা হয়েছে। নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত ইমারত নির্মাণের অভিযোগে কয়েকটি ভবনের বর্ধিত অংশ অপসারণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং 2টি ভবন মালিককে জরিমানা করেছে রাজুক। নগরীর আলম খান লেন, ব্যাপারী পাড়া সহ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাজুক। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন। এ সময় রাজুকের বিধিমালা না মেনে ইমারত নির্মাণ করায় বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা ও রাজুকের অথরাইজড অফিসার MR আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার শিয়ামুল জহির, ইমারত পরিদর্শক রাজিকুল ইসলাম সহ অনেকে। রাজুক থেকে আমাদের সবসময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। যখনই আমরা এরকম নির্মাণাধীন ভবন, আমাদের ইন্সপেক্টররা সবসময় পরিদর্শন করছেন। যেখানে আছে আমরা হচ্ছে যে প্ল্যান অনুযায়ী আমরা এক এক দিন এক এক এরিয়ায় গিয়ে যখনই আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। বদলি হয়ে গেছেন অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট, তাই 2 মাস ধরে বন্ধ অপারেশন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখা দিয়েছে এই অচল অবস্থা। সরকারি মেডিকেল থেকে সুবিধা না পেয়ে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে। বাড়ছে চিকিৎসা খরচ, অতিরিক্ত ব্যয়ে রোগীদের হিমশিম অবস্থা। চুয়াডাঙ্গা জেলার প্রায় 15 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল সদর হাসপাতাল, অথচ মেলে না ন্যূনতম চিকিৎসা সেবা। ছুটতে হয় বেসরকারি ক্লিনিক, প্যাথোলজিতে। সীমাহীন দুর্ভোগের মাঝেও খুঁড়িয়ে চলছিল হাসপাতালের অপারেশন থিয়েটার, কিন্তু গত 2 মাস যাবৎ সেটিও বন্ধ। হচ্ছে না কোনো জটিল বা জরুরি অস্ত্রোপচার। অ্যানেস্থেশিয়া ডাক্তার নাই, যার কারণে এখানে অনেক বড় বড় অপারেশন হচ্ছে না। তো আমাদের এখানে যারা
চিকিৎসা নিতে আসে, তারা অনেক ভোগান্তিতেও পড়ছে। দিন মজুরি দিন আনি দিন খাই, টাকা পাবো কোথায়? পাবলিক ক্লিনিকে যাবো। অজ্ঞান করে ডাক্তার বদলে গিয়েছে, এখন আমাদের তো রোগী নিয়ে খুব অসুবিধে। অপারেশন থিয়েটারের মতোই নড়বড়ে গোটা হাসপাতালের চিকিৎসা কাঠামো। নামে 250 শয্যা হলেও জনবল রয়েছে 50 শয্যারও অর্ধেক। ক্ষণে ক্ষণে বদলি হচ্ছে চিকিৎসকরা, অথচ শূন্য পদে আসছেন না কেউই। তাতে ভোগান্তি আর দুর্ভোগ বেড়েছে প্রান্তিক মানুষের। প্রেসক্রিপশনে কোনো ডাক্তারের সিগনেচার নেই, কোন ডাক্তার দিতেছিল আমরা বুঝতে পারতেছি না, তাকে ধরতেও পারতেছি না। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানি নিয়েতে এসেছিলাম, কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ বর্তমানে এখন হসপিটালে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করছেন তাদের সীমাবদ্ধতার কথা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি। আমরা বিভিন্ন ধরনের রুটিন সার্জিক্যাল এবং এমার্জেন্সি সার্জিক্যাল অপারেশনগুলো করতে আমরা খুবই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। যদিও মা ও শিশু কল্যাণ কেন্দ্র চুয়াডাঙ্গা থেকে একজন ইওসি অ্যানেস্থেটিস্ট আমাদেরকে পার্ট টাইম হেল্প করছেন, কিন্তু এটাও আমাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমাদের যে বিভাগগুলো অ্যানেস্থেশিয়ার উপর নির্ভরশীল, যেমন সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স এবং ইমার্জেন্সি অপারেশন সমূহ আমরা ঠিকমতো চালিয়ে নিয়ে যেতে পারছি না। 1970 সালে স্থাপিত সদর হাসপাতালটির দুরবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ জেলাবাসীর। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। সুনামগঞ্জে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে তারা। এতে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। শিক্ষার্থীরা জানান, প্রথম দফা অবরোধ তুলে নেওয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেয় ফের অবরোধে নামেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। পরে 1 ঘণ্টা খানেক পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্লিনিক্যাল ক্লাস হওয়ার জন্য সদরে বলছিল করার জন্য, কিন্তু সদরে পর্যাপ্ত সুবিধা নাই, যার কারণে আমরা এখন ক্লিনিক্যাল ক্লাসও করতে পারতেছি না। আমরা অতি দ্রুত আমাদের হাসপাতালকে চালু করার জন্য এই আন্দোলন শুরু করছি। চাঁদপুরের বহরিয়া বাজারে আগুনে পুড়েছে 11টি দোকান। রাত 2:30টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একজন সিএনজি চালক বাজারে আগুন লাগার দৃশ্য দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনায় খাবার হোটেল, স্বর্ণের দোকান সহ 11টি দোকান পুড়ে গিয়েছে। ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লাখ টাকা। বাংলাদেশের জনগণকে নির্বিঘ্ন একটি ঈদ উপহার দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার যমুনায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, 9 দিনব্যাপী উৎসবে কোনো মহাসড়কে যানজট ছিল না এবং বিদ্যুৎ বিভ্রাট ছিল খুবই ন্যূনতম। কর্মকর্তাদের দলটির নেতৃত্ব দেন উপদেষ্টা ফজলুল কবির খান। জানান, পৃথক মন্ত্রণালয় হিসেবে নয়, বরং একটি সম্মিলিত দল হিসেবে কাজ করেছেন সবাই। উপদেষ্টা আরও জানান, কোনো কর্মকর্তা ঈদের ছুটিতে নিজ শহরে যাননি, বরং মাঠে ছিলেন যাতে সবকিছু সঠিকভাবে চলে। এছাড়াও সব ঠিকঠাক চললে আগামী ঈদুল আজহাতেও ন্যূনতম লোডশেডিং এবং কোনো পরিবহন জট থাকবে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সেবার একটি মানদণ্ড তৈরি হচ্ছে, সেটিকে বছরের সব সময় ধরে রাখতে হবে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক নিদর্শন ঢেকি। আবহমান কাল থেকে ধান, গম সহ নানা শস্য মাড়াইয়ের এক অন্যতম যন্ত্র ছিল ঢেকি। আধুনিকতার যুগে সেই ঐতিহ্যকেই বৈদ্যুতিক মোটরের সাহায্যে সচল করলেন ঝিনাইদহের বিল্লাল হোসেন। ভেজাল মুক্ত মশলা উৎপাদন করে স্থানীয়দের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তিনি। ঘুরছে বৈদ্যুতিক মোটর, তার সঙ্গে জুড়ে দেয়া প্যাডেল পড়ছে ঢেকিতে। ছন্দের তালে গুঁড়ো হচ্ছে শুকনো মরিচ, হলুদ সহ নানা খাদ্য উপকরণ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের আধুনিক রূপ এটি। দেখা মিলেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ার বিল্লাল হোসেনের বাড়িতে। দীর্ঘদিন ভারতের মুম্বাইয়ে বসবাসরত অবস্থায় পান প্রাথমিক ধারণা। পরে দেশে ফিরে যশোর থেকে বানিয়ে আনেন ঢেকি।
স্বাদ আর গন্ধ নিয়ে রয়েছে সন্তুষ্টি। ঢেঁকিতে গুঁড়ো করা মশলা বিক্রি করছেন জেলার বিভিন্ন স্থানে। এখানে মশলা করছি, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনের গুঁড়া, আরও ইত্যাদি ইত্যাদি মশলা করছি। এখানে 100% নির্ভেজাল জিনিস করছি এবং মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে দেখছে। আমার এই মেশিনটা বসাতে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু কারেন্ট বিলটা সীমিত। মানুষ অনেক সময় ভাবে যে কারেন্ট বিল অনেক আসবে, কিন্তু না। এটা আপনার খুবই সুন্দর, আর কারেন্ট বিলটা আমাদের অতটা আসে না। মানে 10 ঘন্টা করে প্রতিদিন চালু রাখলে আমাদের মাসে 1000 টাকা কারেন্ট বিল আসে। আপনার এই জিনিসগুলো খুবই সুন্দর, যেরকম মেশিনে করলে ওইগুলো তো জ্বলে যায়, আর এটা ওরকম না, এটা তো হাতে আমরা করি, তো এটা অনেকই সুন্দর হয়। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রাও। অটোমেটিক ঢেঁকি পাড়ানোর দৃশ্য দেখতে ভিড় করছেন অনেকে। অটোমেটিক্যালি ভাবে যে ঝাল গুঁড়ো করছে বা বিভিন্ন জিনিস গুঁড়ো করতেছে, এটাই দেখার জন্য এখানে আসা। নিজের চোখে এসে দেখে জিনিসটা নিয়ে যাচ্ছে, মানুষজনের কাছে মানে ভালো লাগছে। আধুনিক ঢেঁকির সাহায্যে ভেজাল মুক্ত মশলা উৎপাদন করে স্থানীয়দের দোরগোড়ায় পৌঁছে দিতে চান এই উদ্যোক্তা দম্পতি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে ইস্টার সানডে। যিশুর পুনরুত্থান দিবসে হিংসা, বিদ্বেষ, সহিংসতা দূর হওয়ার প্রার্থনা খ্রিস্ট ভক্তদের। সকাল থেকে দেশের চার্চগুলো মুখরিত খ্রিস্ট অনুসারীদের দিয়ে আনন্দের সাথে পালন করছেন যিশুর পুনরুত্থান। খ্রিস্টান ধর্মমতে এই দিনে যিশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। এর মধ্য দিয়ে পাপের উপর বিজয় আনে মানবতা। তাই এই মহোৎসবের আরেক নাম পাস্কা। আর যিশুর পুনরুত্থানে মানব জীবনে উষার আলোর উদয় হওয়ায় এই পর্বের নাম ইস্টার। উপাসনা শেষে আপন আপন কৃষ্টিতে সবাই শুভেচ্ছা বিনিময় করেন। প্রার্থনায় দেশ ও সমাজের সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির কামনা করা হয়। ঘরে ঘরে আয়োজন করা হয় মুখরোচক খাবার। আনন্দ ভাগাভাগি করা হয় পাড়া প্রতিবেশীদের সাথে। সুন্দরভাবে জাঁকজমকভাবে দিনটি পালন করতে পারছি এবং অনেকেরই উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্তভাবে এবং প্রভুর গৌরব প্রশংসা করি। যিশুর মৃত্যুর পরে মানুষ মনে করছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু প্রভু যিশুকে যখন কবরে রাখা হয় তারপর তিনি পুনরুত্থিত হয়ে প্রমাণ করলেন যে মৃত্যুর শক্তি পরাজিত। নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে রিকশায় শহর ঘুরালো ছাত্র দলের নেতাকর্মীরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় জেলা ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরকে পিটিয়ে রিকশায় করে শহরে ঘোরানো হচ্ছে। ফয়সাল জানায়, শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে বাড়ি ফেরার পথে মারপিট করে নাটোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন রিকশায় তুলে মারধরের পাশাপাশি ভিডিও ধারণ করে তারা। পরে লিখিত মুচলেকা নিয়ে বাবা মার কাছে তুলে দেয়া হয় ফয়সালকে। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বৈশাখী মেলা, সকল ধর্মবর্ণের মানুষের প্রাণের উৎসব। কিশোরগঞ্জে বর্ষবরণ উপলক্ষে চলছে 10 দিনব্যাপী মেলা। সকাল থেকে রাত অবধি নানা বয়সের মানুষের পদচারণা ও কোলাহলে মুখর মেলা প্রাঙ্গণ। আয়োজকরা বলছেন, যুগ যুগ ধরে চলে আসছে ঐতিহ্য রক্ষার এই আয়োজন। স্টেডিয়াম জুড়ে ক্রেতা দর্শনার্থীর ভিড়। কেউ কিনছেন পছন্দের পণ্য, আবার কেউ ঘুরে বেড়াচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে। বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জে বেসিক উদ্যোক্তা মেলায় বাহারি পণ্যের পসরা। ঘর সাজানোর উপকরণ থেকে শুরু করে আছে নারীদের হাতের চুড়ি কিংবা গহনা, রয়েছে গৃহস্থালী কাজে ব্যবহৃত তৈজসপত্র। আমাদের এখানে প্রতি বছরই বৈশাখী মেলা হয়, এই বছর একটু বেশি ভালো করে হচ্ছে। এখানে আমাদের বৈশাখের অনেক জিনিসই রয়েছে। প্রথমে গুরুদল মাঠে যাই, এখন আসলাম স্টেডিয়ামে, অনেক কিছুই দেখলাম। কানের দুল পছন্দ হলো, 2টা নিয়েছি। মেলা যাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে সেই শিশুদের নিরাশ হয়ে ফিরতে হবে না, তাদের জন্য বিক্রি হচ্ছে খেলনা সামগ্রী। অনেক আশার স্বরূপ মানুষ আসছে, আমাদের ভালো সেল হচ্ছে। শিল্পটাকে আবার ফুটিয়ে তোলার জন্য কুকারিস আইটেম, নতুন যে ফুলদানি, শপিস, এরপরে খাবার প্লেট, সকল ধরনের পণ্য তৈরি করছি। যুগ যুগ ধরে বাংলার মাঠ ঘাটে চলছে প্রাণের এই উৎসব। দুরন্ত শৈশবের স্মৃতির টানে বড়রাও ভিড় করছেন মেলায়। কেউই ফিরছেন না খালি হাতে, কিনছেন পছন্দসই পণ্য। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই পালন করে এবং এখন এটা বাঙালি ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ।
বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে মোঘল আমল থেকে। চৈত্র সংক্রান্তিতে জমিদার তালুকদারদের খাজনা পরিশোধ করত কৃষকরা। পরদিন সৌর ক্যালেন্ডারের প্রথম মাস শুরু। তাই নতুন বছর উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠত বাঙালিরা। হালখাতার আয়োজন করত ব্যবসায়ীরা। সেই ধারা রয়ে গেছে আজও। সাবরিনা লিজা, যমুনা নিউজ।